নমস্কার বন্ধুরা, হোম টিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি এমন একজন বাঙালি অগ্নিপুত্রের জীবনের কাহিনী তুলে ধরব, যিনি মাত্র 18 বছর বয়সে হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পরে নিয়েছিলেন দেশকে ভালোবেসে। তিনি হলেন ক্ষুদিরাম বসু। মেদিনীপুর জেলা, 1889 সালের 3রা ডিসেম্বর। সবে মাত্র সূর্য অস্ত গেছে, ঘড়ির কাঁটা পৌঁছে গেছে বিকেল 5টার ঘরে। মেদিনীপুরের কাছেই হাবিবপুর গ্রাম। এই গ্রামের বসু পরিবারের সকলেই আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। নবজাতকের কান্নার আওয়াজ শোনা গেল। ছুটে এলেন গৃহকর্তা তৈলক্যনাথ বসু। পুত্র সন্তানের আগমন বার্তায় আনন্দে কেঁদে ফেললেন। 10 মাস 10 দিন ধরে তাকে অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে, তবুও কোথাও যেন সংশ্রয়ের চোরা স্রোত বয়ে যায়। এর কারণ কি? আগে পরপর 2টি ছেলে মারা গেছে। সকলের মনে সংশয় ছিল, পুত্র সন্তান জন্মালে বেশি দিন বাঁচবে তো? কি আর করা যায়, অবিলম্বে এই বিপদের সম্ভাবনা নির্মূল করতে হবে। তাই প্রচলিত সংস্কার মেনে লক্ষ্মীপ্রিয়া দেবী সদ্যজাত পুত্রের উপর থেকে তার সমস্ত অধিকার প্রত্যাহার করলেন। 3 মুঠো খুদের বিনিময়ে বড় মেয়ে অপরূপা দেবীর হাতে তুলে দিলেন এই নবজাত পুত্র সন্তানের দায়িত্বভার। তখনকার দিনে এইভাবেই ভাগ্যের লিখনকে খণ্ডন করার চেষ্টা করা হতো। খুদের বিনিময়ে কেনা হয়েছিল বলে তার নাম রাখা হয়েছিল ক্ষুদিরাম। কিন্তু মাত্র 6 বছর বয়সে বাবা মা দুজনকেই একসঙ্গে হারালেন ক্ষুদিরাম। ক্ষুদিরামের জীবনে যখন ঘন আশঙ্কার ঘনঘটা, তখন তার দিকে হাত বাড়িয়ে দিলেন বড় দিদি অপরূপা দেবী। ভাইটিকে তিনি বড় ভালোবাসতেন। সব সময় মায়ের স্নেহ ও যত্ন দিয়ে ভাইটিকে আগলে রাখতেন। গ্রামের বিদ্যালয়ে ক্ষুদিরাম প্রাথমিক শিক্ষা শুরু করেন। এরপরে তিনি তমলুকের হ্যামিল্টন স্কুলে ভর্তি হন ঠিকই, কিন্তু পাঠশালার প্রচলিত পাঠ্যক্রম কখনো ক্ষুদিরামকে আকর্ষণ করতে পারেনি। তার ভালো লাগতো সহপাঠীদের নিয়ে গাছে চড়তে, যখন তখন নদীতে সাঁতার কাটতে ভালোবাসতেন, পাখির বাসায় ঢিল ছুটতেন, শিক্ষক মহাশয়ের বেত লুকিয়ে রাখতেন। এরকম নানা রকমের দুরন্তপনা করে সকলকে মাতিয়ে রাখতেন। কখনো কখনো তাকে নীল ডাউন করে রাখা হতো, বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হতো তাকে। তবুও ক্ষুদিরামের দস্যিপনা এতটুকুও কমেনি। তখন থেকেই ক্ষুদিরামের মধ্যে নেতৃত্ব দানের একটা সহজাত ক্ষমতা চোখে পড়ল। শাস্তির মুখে দাঁড়িয়ে কখনো সহপাঠীদের নাম প্রকাশ করতেন না, শুধু বলতেন, গুরু মহাশয়, সমস্ত দোষ আমার, আমি অপরাধ করেছি, আমাকে শাস্তি দিন, দোহাই, আমার কোনো বন্ধুকে শাস্তি দেবেন না। ক্ষুদিরামের এই সাহসী মনোভাব দেখে মাস্টার মশাইরা অবাক হয়ে যেতেন। অনেক সময় নব বরবধূর গাড়ি ঘিরে চাঁদা আদায় করা হতো। একদিন পাঠশালার সামনে দিয়ে নববিবাহিত দম্পতি দুটো পালকিতে করে যাচ্ছিল। পণ্ডিত মশাইয়ের নির্দেশে ছেলেরা ছুটল চাঁদা চাইবার জন্য। বরের নির্দেশে বাহকেরা ছাত্রদের গুহভেদ করে সামনের দিকে এগিয়ে গেল। ছাত্রদের দল কিছুটা ভয় পেয়ে পিছিয়ে গেল। এমন ঘটনা আগে কখনো ঘটেনি। প্রতিবার তারা পালকি ঘিরে কিছু না কিছু টাকা আদায় করে নেয়। ক্ষুদিরাম ছিলেন সেই দলে, যে করেই হোক এই উদ্দেশ্য সাধন করতেই হবে। শেষ পর্যন্ত এই অভিযানে ক্ষুদিরাম জয়ী হয়েছিলেন। তিনি ছাত্রদের নির্দেশ দিয়েছিলেন, সকলে পালকি ধরে ঝুলে পড়ো। তার নির্দেশে ছাত্ররা পালকি ধরে ঝুলে পড়ল, আর শেষ পর্যন্ত বরপক্ষ চাঁদা দিয়ে অব্যাহতি পেল। 14 বছরের ক্ষুদিরাম তখন স্কুলের ছাত্র। তার ঘনিষ্ঠ সহপাঠী ফণীভূষণ ঘোষ একদিন বোম্বাই মিলের একটি কোড়া নতুন ধুতি পরে স্কুলে এলেন। ফণীভূষণের এমন পোশাক দেখে সহপাঠীরা বিদ্রূপ করতে শুরু করলো। কিন্তু ক্ষুদিরামের মনে অন্য ধরনের ভাবনার প্রকাশ ঘটে গেল। তিনি স্থির করলেন, এখন থেকে আমি স্বদেশি মিলের কাপড় পরব, আমরা কেন বিদেশি বস্ত্র ধারণ করব? ছাত্রদের উদ্দেশ্যে একটি তাৎক্ষণিক ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণের মাধ্যমে স্বদেশি কাপড় পরার প্রয়োজনীয়তা বুঝিয়ে বলেছিলেন। ক্ষুদিরাম বলেছিলেন, মায়ের দেওয়া মোটা কাপড় যত পুরনো বা ছেঁড়া হোক না কেন, তা আমাদের দেশের সম্পদ। তাই পরতে আমাদের অপমান বা লজ্জার কী কারণ থাকতে পারে? দেশি কাপড় আমাদের গোলামের চিহ্ন না। যদি আমি ফণীর মতো একটি দেশি কাপড় পেতাম, তাহলে সেই কাপড়খানা কোমরে জড়িয়ে
সকলের সামনে ছুটে যেতাম এবং তাতে যে আমার কী আনন্দ হতো তা আর কি বলবো। স্কুলে পড়াশোনা চলাকালীন সময়ে একবার স্যার অরবিন্দ এবং নিবেদিতা মেদিনীপুর গিয়েছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের জনগণকে উৎসাহিত করতে। মাত্র 14 বছর বয়সী টকবগে কিশোর ক্ষুদিরাম সেদিন সেই বক্তৃতা শুনেছিলেন এবং ব্যাপকভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। এরপর তিনি স্যার অরবিন্দের গোপন পরিকল্পনায় অংশ নেন। 1904 সালে ক্ষুদিরাম মেদিনীপুরের মূল শহরে চলে আসেন। সেখানে তিনি মেদিনীপুর কলেজিয়েট স্কুলে ভর্তি হন। মেদিনীপুর জেলা তখন বন্যা কবলিত। প্রত্যেক বছর বর্ষার সময় হাজার হাজার মানুষের জীবনধারা পাল্টে যায়, সুখের সংসার ভেঙে যায়। ক্ষুদিরামের কানে এই ভয়ঙ্কর সংবাদ পৌঁছালো। আবার তিনি ত্রাণের কাজে বেরিয়ে পড়লেন। নিজের হাতে অস্থায়ী চালাঘর বাঁধলেন। বৃদ্ধ এবং অক্ষম মানুষদের পিঠে তুলে নিয়ে এলেন সেই আশ্রমে। সকলেই তার নামে জয়ধ্বনি করল। বলা হলো তিনি নাকি স্বয়ং ঈশ্বর প্রেরিত ত্রাণকর্তা। কিন্তু পরিবারের সকলে ক্ষুদিরামের এই বেপরোয়া স্বভাবে যথেষ্ট ক্রুদ্ধ এবং বিব্রত হয়েছিলেন। শীতের এক সকালে লক্ষ্মীনারায়ণ দাস নামে এক ভিক্ষুক এসেছিল ক্ষুদিরামের বাড়ি। গায়ে ছেঁড়া কাপড়, উত্তর থেকে কনকনে হাওয়া আসছে। তাকে দেবার মতো ক্ষুদিরামের কাছে কিছুই ছিল না। তার কাছে তার পিতার স্মৃতিজড়িত একটি শাল ছিল। ক্ষুদিরাম সেই দামি শালটি ভিক্ষুককে দান করলেন। বললেন, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। এই শাল আমি কখনো গায়ে দেইনি, গায়ে দেওয়ার সুযোগ কখনো পাবো কিনা জানি না। বাবার শেষ স্মৃতিটা কাকে আর দেব বলো? আমার মনে হলো তুমিই হলে এই শালের যোগ্য ব্যক্তি। লোকটি চলে যাওয়ার পর অপরূপা দেবী প্রতিবাদ করেছিলেন, ভিখারি কি শাল গায়ে দেয় ক্ষুদি? তোর মাথায় কি এতটুকুও বুদ্ধি নেই? উনি তো শালটা বিক্রি করে ফেলবেন। ক্ষুদিরাম হাসতে হাসতে বললেন, দিদি, তা যদি দেয় দিক না, শালটা বিক্রি করে যা টাকা পাবে সেই টাকায় কদিন পেটের সংস্থান তো হবে। দিদি বুঝতে পেরেছিলেন ক্ষুদিরাম হলেন অন্য স্বভাবের মানুষ। নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দেন, নিরাশ্রয়কে আশ্রয় দেন, পীড়িতদের সেবা করেন ইত্যাদি সেবামূলক কাজকর্মের পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে শুরু করেন। তার এই সক্রিয় রাজনীতির পেছনে কেবলমাত্র স্যার অরবিন্দের অনুপ্রেরণাই নয়, কাজ করেছিল তার শিক্ষক সত্যেন্দ্রনাথ বসুর জাগরণী মন্ত্র। তখন মেদিনীপুরে বেশ কয়েকটি গুপ্ত সমিতি স্থাপিত হয়েছে। একটি গুপ্ত সমিতির সাথে যুক্ত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ রাজনারায়ণ বসুর ভাইপো জ্ঞানেন্দ্র বসু ও সত্যেন বসু, আর ছিলেন হেমচন্দ্র কানুনগো। হেমচন্দ্র কানুনগো ছিলেন একজন বিপ্লবী এবং বোমা বিশেষজ্ঞ। ক্ষুদিরাম বসু হেমচন্দ্রকে চোখের সামনে দেখলেন। হেমচন্দ্র বুঝতে পেরেছিলেন ক্ষুদিরামের মধ্যে জ্বলন্ত অগ্নিস্ফুলিঙ্গ আছে। ক্ষুদিরাম হেমচন্দ্রের কাছ থেকে একটা রিভলভার চেয়েছিলেন। রিভলভার দিয়ে ব্রিটিশ মারতে হবে, এইভাবেই হয়তো ভবিষ্যতের গুরু এবং শিষ্যের মিলন ঘটে গেল। হেমচন্দ্র বুঝতে পেরেছিলেন এই আগুন শিখাটিকে ঠিকমতো প্রশিক্ষণ দিতে পারলে একদিন সে মহাপ্রলয় ঘটিয়ে দেবে। কংসাবতীর ওপারে ঘন দুর্গম জঙ্গলের মধ্যে একটি শিবের মন্দির আছে। এখানে অনেকে হত্যে দিয়ে পড়ে থাকতো। ক্ষুদিরামও সেখানে বেশ কয়েকদিন পড়ে থাকলেন। তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন যাতে তার দেশ ইংরেজদের কবল থেকে মুক্তি পায়। ক্ষুদিরামের এই কথা শুনে সকলে অবাক হয়ে গিয়েছিলেন। চারপাশে বিষাক্ত সাপেরা ঘুরে বেড়াচ্ছিল। তবুও ক্ষুদিরাম ধ্যানমগ্ন হয়ে শুয়েছিলেন। সেখানে এসে হাজির হয়েছিলেন সত্যেন বসু। তিনি বুঝতে পেরেছিলেন ঐতিহাসিক মহেন্দ্রক্ষণটি এসে গেছে। এই প্রহরটির জন্যই তিনি প্রতীক্ষিত ছিলেন। তিনি ক্ষুদিরামের চোখে চোখ রেখে জিজ্ঞাসা করেছিলেন, দেশের জন্য জীবন দিতে পারবি তো? ক্ষুদিরাম দ্বিধাশূন্যভাবে জবাব দিয়েছিলেন, পারবো বই কি। এই ছোট্ট কয়টি কথার মধ্যেই ক্ষুদিরামের দেশের জন্য মমতা ও তেজস্বীয়তার প্রমাণ মিলেছিল। আর এরপর থেকেই তিনি সাধারণ বাঙালির জীবনযাপন ত্যাগ করে বিদ্রোহী জীবন বরণ করে নেন। ক্ষুদিরামের স্বপ্ন সফল হলো। শুরু হলো তার জীবন উপন্যাসের নতুন অধ্যায়। তিনি পরিণত হলেন গুপ্ত সমিতির এক সক্রিয় কর্মীতে। তখন ক্ষুদিরামের উপর গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব হয়েছে। তাকে মেদিনীপুর থেকে তমলুকে যাতায়াত করতে হতো। দিনের বেলা গেলে পুলিশের নজরে পড়ে যাবেন। তাই
সমস্ত রাত পায়ে হেঁটে এতটা পথ পার হতেন। 1905 সালে বঙ্গভঙ্গের সময় অষ্টম শ্রেণী পাশ করার পর নবম শ্রেণীতে পড়াশোনা চলাকালীন পড়াশোনার পাঠ চুকিয়ে দেন, আর তখন থেকেই ক্ষুদিরাম দেশের জন্য পুরো দমে ঝাঁপিয়ে পড়েছিলেন। ক্ষুদিরাম যোগ দিয়েছিলেন যুগান্তর নামক বিপ্লবী এক রাজনৈতিক সংগঠনে। 1906 সাল মেদিনীপুর জেলখানার প্রাঙ্গণে কৃষি এবং শিল্প মেলার আয়োজন করা হয়েছে। সেখানে ক্ষুদিরামের উপর একটি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেওয়া হলো। সোনার বাংলা নামে একটি প্রচারপত্র বিলি করতে হবে। ক্ষুদিরাম পুস্তিকা বন্টন করার কাজে লেগে পড়লেন। হঠাৎ পুলিশের নজরে পড়ে গেলেন। উপস্থিত বুদ্ধির জোরে পুলিশের হাত ছেড়ে পালিয়ে গেলেন। তখন তাকে বেশ কিছুদিন আত্মগোপন করে থাকতে হয়েছিল। শেষ অবধি বিপ্লবী দলের নির্দেশে ক্ষুদিরাম ধরা দিলেন। তার বিরুদ্ধে রাজদ্রোহিতার অভিযোগ আনা হলো। তিনি সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। ক্ষুদিরাম প্রথম দিকে আত্মপক্ষ সমর্থন করতে চাননি, তবে তাকে আইনজীবীদের পরামর্শ শুনতে হলো। তিনি মুক্তি পেলেন। ক্ষুদিরামের মুক্তিতে শহর জুড়ে বিজয় উৎসব শুরু হলো। গুপ্ত সমিতির কাজে অরবিন্দ ঘোষ সেই সময় মেদিনীপুরে এসেছিলেন। তিনি নিজে ক্ষুদিরামকে বুকে টেনে আশীর্বাদ করলেন। সন্ধ্যাবেলায় শুরু হলো আতশবাজির উৎসব। চলুন এবার পৌঁছে যাই মুজাফফরপুরের সেই দুঃসাহসিক ঘটনায়। সেই সময় কলকাতার প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট ছিলেন ডগলাস কিংসফোর্ড। স্বদেশী আন্দোলনের সময় কিংসফোর্ড ছিলেন একজন অত্যাচারী ম্যাজিস্ট্রেট। তার কার্যকলাপের কারণে তিনি বিপ্লবী দলের রোষনলে পড়েন। যুগান্তর বিপ্লবী দল তাকে হত্যার সিদ্ধান্ত নেন এবং এই কাজের জন্য প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসুর উপর দায়িত্বভার দেন। যুগান্তরের সাংগঠনিক দল মনে করেছিলেন এই অত্যাচারী কিংসফোর্ডকে হত্যা করতে না পারলে বিপ্লবীদের স্বপ্ন কখনোই সফল হবে না। দায়িত্ব নিয়ে নাম পাল্টে ক্ষুদিরাম হয়ে গেলেন হরেন সরকার আর প্রফুল্ল হলেন দীনেশ রায়। তারা ছদ্মবেশে পৌঁছে গেলেন মুজাফফরপুরে। সেখানে গিয়ে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের ধর্মশালায় আশ্রয় নিলেন। তখন তারা তাদের পরিকল্পনা অনুযায়ী কোর্টের আশেপাশে অবস্থান নিলেন। কিংসফোর্ড বের হলেই বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। দীর্ঘ প্রতীক্ষার পর এলো সেই শুভ মুহূর্তটি। 1908 খ্রিস্টাব্দের 30শে এপ্রিল একটি ফিটন গাড়িকে কিংসফোর্ডের গাড়ি মনে করে তার উপর বোমা নিক্ষেপ করলেন। কিন্তু শেষ অবধি সামান্য ভুলে কিংসফোর্ডকে হত্যা করা সম্ভব হয়নি। বোমার আঘাতে মিসেস কেনেডি নামে এক ভদ্রমহিলা ও তার কন্যা মারা গেলেন। বোমা হামলার পর প্রফুল্ল চাকি পালাতে সক্ষম হলেও ক্ষুদিরাম ওয়ানি রেল স্টেশনে পুলিশের হাতে ধরা পড়েন। পরবর্তীতে প্রফুল্ল চাকিও পুলিশের হাতে ধরা পড়ার আগে নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে নিজেই আত্মহত্যা করেন। আর ক্ষুদিরাম বসুকে জেলবন্দি করা হলো। শুরু হলো বিচারের নামে প্রহসন। অবশেষে 1908 সালের 11ই আগস্ট ক্ষুদিরামের ফাঁসি হলো। ভোর 6টা। সব আয়োজন শেষ হয়েছে। ক্ষুদিরামকে স্নান করানো হলো। শেষ ইচ্ছা আছে কিনা জানতে চাওয়া হলো। ক্ষুদিরাম হাসলেন। বড় করুণ সেই হাসি। দেশের স্বাধীনতা ছাড়া আর কি ইচ্ছা আছে আমার? শেষবারের মতো ক্ষুদিরাম বললেন, বন্দে মাতরম। চতুর্দিকে প্রতিধ্বনিত হলো সেই শব্দ, আর সেই মুহূর্তেই ঘটে গেল হৃদয় বিদারক সেই ঘটনা। আমরা হারিয়ে ফেলেছি বছর 18-র অগ্নিশিশুকে। অগ্নিশিশু ক্ষুদিরামের আত্মবলিদান ভারতের বিপ্লবীদের মনে ব্যাপক আলোড়ন ফেলেছিল। তার প্রদর্শিত পথে অনেক বিপ্লবী দেশমাতৃকার চরণতলে জীবন উৎসর্গ করেছিলেন। বাংলার কাব্যে, সাহিত্যে, সঙ্গীতে ও ইতিহাসের পাতায় এই আত্মত্যাগের মধ্য দিয়ে বিপ্লবী বীর ক্ষুদিরাম মৃত্যুঞ্জয়ী হয়ে আমাদের মাঝে আছেন এবং থাকবেন চিরদিন। আজও গ্রাম বাংলার পথে প্রান্তরে মাইকে বা কোনো ভিক্ষুকের একতারার সুরে যখন এই গানটি বেজে ওঠে, একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসির হাসি পড়বে ফাঁসি, মাগো দেখবে জগতবাসী, একবার বিদায় দে মা, ঘুরে আসি। তখন মনে হয় দেশের জন্য ক্ষুদিরামের এই আত্মবলিদান বৃথা যায়নি। তিনি লক্ষ লক্ষ প্রাণকে বাঁচানোর জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন। তিনি আমাদের কাছে চির অমর হয়ে আছেন, থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।